কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যে চ্যাপ্টারটি দেখতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জিওগ্রাফি চ্যাপ্টার। চ্যাপ্টারটি হচ্ছে হিমবাহের কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটি শুধু ক্লাস 12 নেই, এই চ্যাপ্টারটি কিন্তু গ্র্যাজুয়েশনেও রয়েছে। শুধু তাই নয়, এই চ্যাপ্টার থেকে অনেক সময় অনেক পরীক্ষাতেও, চাকরির পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন এসে থাকে। খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর, খুব সহজভাবে আজকে আমরা এই চ্যাপ্টারটি বোঝাবো। বলে রাখি, অলরেডি আমাদের কিন্তু ভিডিও আপলোড করা আছে এই চ্যাপ্টার থেকে, তো তোমরা চাইলে পরে এই ভিডিও শেষে বাকি ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। আর হ্যাঁ, কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবে না। চলো আজকে আমরা তাহলে এই ভিডিওতে এই চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে নিই। কেমন? প্রথমে চলে আসি তাহলে আজকের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে হিমবাহের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। দেখো হিমবাহটা দেখতে কিরকম, পার্বত্য অঞ্চলে যে বরফের নদী তাকে বলছে হিমবাহ। ঠিক আছে, হিম মানে বরফ, যেটা বয়ে আসে নদীর মতো করে তাকে বলছে হিমবাহ। কোথায় দেখতে পাওয়া যায়? উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। শুরু থেকে শুরু করি। আমাদের হিমবাহের জন্ম এটা একটু দেখে নিই। হিমবাহের কি করে জন্ম হচ্ছে এই ছবিটাকে খুব সুন্দরভাবে দেখে নাও। দেখো, পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়, সেই তুষারগুলো একটু সময়ের পরে ওরা কিসে পরিণত হয়ে যায়? নেভ, অর্থাৎ একটু হার্ড হয়ে যায়। তারপরে আরও চাপে ও সময়ের পরিবর্তনে কি হয়ে যায়? এইরকম ধরনের বরফ, হার্ড শক্ত বরফে পরিণত হয়ে যায়। আর এগুলোই যখন পার্বত্য অঞ্চল থেকে ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ধীরে ধীরে যদি নিচের দিকে নামতে থাকে, আর সেটা নদীর আকারে নামতে থাকে, অর্থাৎ অনেকটা অংশ একবারে নামতে থাকে, তখন তাকে বলা হয় হিমবাহ। আর এভাবেই জন্ম হয়। ঠিক আছে, দেখো এটা কোথায় দেখতে পাওয়া যায়? উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায়, উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আর তুষারপাত হওয়ার পর সেটা অ্যাকুমুলেশন হবে, তারপর ধীরে ধীরে গলে গলে সেটা নামতে থাকবে। কেমন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে হিমবাহের জন্মটা কি করে হলো। এবারে দেখিনি হিমবাহের গতিবেগ। ঠিক আছে, হিমবাহের গতিবেগ এটা কি না, একটি নির্দিষ্ট সময়ে হিমবাহ যতদূর এগিয়ে যায় তাকে হিমবাহের গতিবেগ বলে। অর্থাৎ এক বছরে কতটা এগিয়ে গেল, এক মাসে কতটা এগিয়ে গেল, এভাবে যতটা এগিয়ে যায় সেই হিসাবে একটা গণনা করে আমরা বলতে পারি হিমবাহের গতিবেগ কতটা। এটা কিন্তু জায়গা অনুযায়ী ডিপেন্ড করে, সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে, সবার ক্ষেত্রে একই রকম হয় না। কেমন? আচ্ছা, কিন্তু মোটামুটি গড়ে প্রায় 25 সেন্টিমিটার প্রতিদিন, 25 সেন্টিমিটার করে কিন্তু সেটা এগিয়ে যায়, একটা গড় অনুমান। আচ্ছা, এখানে বলি যে অ্যান্টার্কটিকাতে যে মেটরস হিমবাহ আছে তার গতিবেগ হচ্ছে 3 থেকে 4 মিটার। আর সব থেকে যে দ্রুত গতির যে হিমবাহ দেখতে পাওয়া যায় সেটা গ্রিনল্যান্ডে জ্যাকব সাভান বলে যে হিমবাহটা আছে, তার গতিবেগ প্রায় 46 মিটার প্রতিদিন। তাহলে হিমবাহের গতিবেগ কতটা ডিপেন্ড করে হিমবাহ টু হিমবাহ, অর্থাৎ এখানকার হিমবাহের গতিবেগ আলাদা হবে, অন্য জায়গার গতিবেগ কিন্তু আলাদা রকম হবে। কেমন? আচ্ছা, এই গতিবেগের ক্ষেত্রে যখন বলছি তখন এই ছবিটাকে একটু দেখে নাও। এখানে দেখো সর্বোচ্চ যে গতি সেটা কিন্তু মাঝখানে দেখতে পাওয়া যায় এবং উপরিভাগে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই মাঝামাঝি জায়গায় দেখতে পাওয়া যাবে। আর উপরিভাগে কিন্তু গতিবেগটা বেশি হবে। কেন হবে? কারণ এর ঢালটা বেশি, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটাও বেশি, তার জন্য কিন্তু এর গতিবেগটা উপরের দিকে বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, নিম্ন গতি কোথায় দেখতে পাওয়া যায়? তলদেশে ও পার্শ্বে। তাহলে তলদেশে ও পার্শ্বে এই সমস্ত জায়গায় গতিবেগটা কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তাহলে পরে হিমবাহের গতিবেগ যদি পরীক্ষায় প্রশ্ন আসে হিমবাহের গতিবেগ কত, তাহলে তোমরা বলতে পারবে যে গড়ে 25 সেন্টিমিটার। আর যদি বলে যে হিমবাহ কোথায় সব থেকে দ্রুত গতি সম্পন্ন, সেটাও বলতে পারবে। হিমবাহের কোথায় গতিবেগ বেশি হয়, কেন হয় সেটা বলতে পারবে। কোথায় কম, কেন কম সেটাও তোমরা বলতে পারবে। এবারে চলে আসি যে এই যে আলম্যানের হিমবাহের শ্রেণী বিভাগ, অর্থাৎ হিমবাহ কে কয় ভাগে ভাগ করা গেছে সেটা একবারে দেখে নিই। মোটামুটি ইনি বলেছেন 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ,
আরেকটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আরেকটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এই 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন? না, অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে 1948 সালে ডব্লিউ.এইচ. অ্যালম্যান হিমবাহের ভৌগোলিক অবস্থানের উপরে ভিত্তি করে এই গবেষণাটি করেন। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কত সালে, কে করেছে? তাহলে 1948 সালে ডব্লিউ.এইচ. অ্যালম্যানের নেতৃত্বে তিনি এটাকে ভাগ করেন। কিসের ভিত্তিতে ভাগ করেন? অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে। কার ভিত্তিতে? অবস্থানের ভিত্তিতে। আচ্ছা, কি কি তাহলে ভাগ করেন? একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, আরেকটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আরেকটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। ছবিটিকে খুব সুন্দরভাবে দেখে নাও। একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, অর্থাৎ পর্বতের উঁচু অংশে থাকবে, ঠিক আছে। এই সমস্ত জায়গায় যেটা আছে সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহ অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চলে যেটা রয়েছে। আরেকটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ পর্বতের পাদদেশে যেটা অবস্থান করছে। তাহলে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। এখানেও দেখে নাও, মহাদেশীয় হিমবাহ, পার্বত্য উপত্যকা হিমবাহ, আরেকটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এখানে দেখতে পাচ্ছ পাদদেশীয় হিমবাহ। অনেকগুলি ছবি দেওয়া হয়েছে, যেটা ছবি তোমাদের সুবিধাযোগ্য বলে মনে হয় সেই ছবিটিকে তোমরা ব্যবহার করতে পারো। কেমন? বোঝানোর সুবিধার জন্য অনেকগুলি ছবি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেখছি হিমবাহ সম্পর্কিত কয়েকটি পরিভাষা। পরিভাষা মানে ভূগোলের ভাষায় কিভাবে এগুলির বিভিন্ন রকম নামকরণ করা হয় সেগুলো একটু দেখে নেব। আর এই নামকরণগুলো কার মানে কোন বিষয় রিলেটেড, সেটা হচ্ছে হিমবাহ রিলেটেড, ঠিক আছে। এক এক করে আমরা দেখে নিই পরিভাষাগুলো। যেমন হিমরেখা, আরে বাপরে, এটা আবার কি জিনিস? হিমরেখা আর কিছুই নয়, যেই পর্বতের যেই লাইন বরাবর যার উপরে সব সময় বরফ জমে থাকে, সেই লাইনকে, সেই কাল্পনিক লাইনকে বলা হয় হচ্ছে হিমরেখা। এটা কিন্তু একটা কাল্পনিক রেখা, ঠিক আছে। তাহলে সেই লাইনের উপরের দিকে সব সময় বরফ জমে থাকবে, তখন তাকে বলা হয় হিমরেখা। আচ্ছা, এই হিমরেখার নিচে তাহলে বরফ থাকবে না? হ্যাঁ, ঠিক তাই, বরফ থাকবে না এর নিচে। কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করে, কিছু কিছু হিমরেখা আছে স্থায়ী, কিছু কিছু আছে অস্থায়ী। যেমন এখানে দেখতেই পাচ্ছ স্থায়ী হিমরেখা, আরেকটা কি আছে? অস্থায়ী হিমরেখা, ঠিক আছে। তাহলে কখনো কখনো কি, যদি শীতকাল বেড়ে যায় তখন হিমরেখাটা নিচের দিকে চলে আসে, আবার গরমকাল আসলে হিমরেখাটা নিচের থেকে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। তাহলে একটা স্থায়ী হিমরেখা আর একটা হচ্ছে অস্থায়ী হিমরেখা। কেমন, বুঝতে পারলে? আচ্ছা, এই যে এই ছবিটিতে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। একটা হচ্ছে এটা, এই লাইনটা, এটা কিন্তু কাল্পনিক লাইন, আবার বলছি এটা হচ্ছে কাল্পনিক লাইন। এই কাল্পনিক যে লাইন বা স্নো লাইন, এর উপরের দিকে সবসময় বরফ থাকবে, এর নিচে কিন্তু বরফ থাকবে না। কারণ কি, এখান থেকে বরফ ধীরে ধীরে করে গলে গলে নিচের দিকে নামতে থাকবে, আর এই বরফের নদীটিকেই কি বলবে? হিমবাহ, ঠিক আছে। ছবিগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা কিন্তু চাইলে পরীক্ষাতে এই ছবিগুলোকে ব্যবহারও করতে পারো। দেখো, এই হিমবাহ সব জায়গায় কিন্তু সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে আলাদা, নাতিশীতোষ্ণ অঞ্চলে আলাদা, আবার মেরু অঞ্চলে আলাদা। দেখে নাও এখানটায়, যদি সেটা 0 ডিগ্রির কাছাকাছি থাকে অর্থাৎ নিরক্ষরেখা, সেখানে কিন্তু তুমি হিমরেখা, এই হিমরেখা কিন্তু কোথায় পেয়ে যাবে? প্রায় 6000 মিটারের দিকে তুমি পাবে। আর এটাই যদি 30 ডিগ্রির আশেপাশে হয়, অর্থাৎ কর্কট ক্রান্তি মানে 23.5 ডিগ্রি বা 30 ডিগ্রি এর আশেপাশের দিকে হয়, তাহলে পরে সেটা তুমি 4600 মিটারের মধ্যেই কিন্তু হিমরেখাটা পেয়ে যাবে। কিন্তু সেটাই যদি 70 ডিগ্রি অক্ষাংশের দিকে হয়, তাহলে কিন্তু সেটা 1200 মিটারের মধ্যেই পেয়ে যাবে হিমরেখাটা, অর্থাৎ কমে আসছে। কিন্তু যদি সেটা 90 ডিগ্রি বা মেরু অঞ্চল, মরু অঞ্চল নয় কিন্তু মেরু অঞ্চলের দিকে হয়, তাহলে কিন্তু সেটা 90 ডিগ্রি অক্ষাংশের দিকে, তাহলে সেটা কি হবে? 100 মিটারের মধ্যেই কিন্তু বরফ পেয়ে যাবে। তাহলে 100 মিটার উচ্চতাতেই তুমি বরফ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে পরে দেখো, অক্ষাংশ অনুযায়ী খুবই সুন্দর একটা ছবি। অক্ষাংশ অনুযায়ী দেখো হিমরেখাটা কিন্তু অনেক দূরে রয়েছে, আবার কাছে, আরো কাছে, আরো কাছে। এই ছবিটিকে খুব ভালোভাবে দেখো, পারলে স্ক্রিনশট করে নাও, খুবই সুন্দর একটা ছবি। এবারে চলে আসি আমরা, এই যে হিমরেখা বা হিমবাহ, এটার কিন্তু কিছু নিয়ন্ত্রণকারী
কিছু নিয়ামক রয়েছে, অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টরস রয়েছে। কি কি কন্ট্রোলিং ফ্যাক্টরস? তাপমাত্রা। অবভিয়াসলি এই হিমবাহ বা হিম বা বরফ, এটার জন্য কিন্তু একটা তাপমাত্রা, খুব কম তাপমাত্রা দরকার, তাই না? আচ্ছা, উচ্চতা ও ভূপ্রকৃতি। আমরা একটা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব ততই উষ্ণতা কমতে থাকে, ঠিক আছে? তাহলে পরে ভূপৃষ্ঠের একটু উপরেই যেতে হবে, না হলে পরে ভূপৃষ্ঠের একদম কাছাকাছি কিন্তু আমরা হিমবাহ পাবো না। তার মানে কি পাবো না? পাবো। কোথায় পাবো? একটু আগে কিন্তু আমি দেখিয়েছিলাম। কোথায় পাবো? হিমবাহের একদম ভূপৃষ্ঠের কাছাকাছি, একদম এই যে, তাহলে তোমাকে মেরু অঞ্চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু একদম ভূপৃষ্ঠ এর কাছাকাছি তোমরা কিন্তু বরফ পেয়ে যাবে, কিন্তু বাকি জায়গায় কিন্তু পাবে না, ঠিক আছে? আরেকটা কি? ঢালের দিক, অর্থাৎ ঢালের দিক যেদিকে থাকবে সেই দিকে কিন্তু হিমবাহটা নিচের দিকে নেমে আসবে। কেমন? এমন নয় যে হিমবাহটা উপরের দিকে যাচ্ছে, তাই না? কারণ কিসের জন্য? ভূমির ঢাল অনুযায়ী। আচ্ছা, এবারে এই যে আমরা যেগুলো জানছি সেগুলো কিন্তু কি হিমবাহ সম্পর্কিত কিছু পরিভাষা। এই হিমবাহ সম্পর্কিত কিছু পরিভাষা জানতে গিয়ে আমরা আরো কিছু দেখে নিই। আইস শেলফ। এই আইস শেলফটা কি? আইস শেলফ হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে, এটা হচ্ছে উপকূল, এটা দেখতে পাচ্ছ উপকূল। এই উপকূলের মধ্যে যদি এরকম বরফের বা হিমবাহ থেকে যায় তখন তাকে বলা হয় আইস শেলফ। এই এবারে আইস শেলফের পরে আমরা চলে আসি এই জায়গাটায়, কি আছে না, বার্গসুন্ড। আচ্ছা, বার্গসুন্ড কাকে বলছে? যে এই যে পর্বত, এই পর্বতের গাত্রের মধ্যে দেখো এই যে পাহাড়ে যে ঢাল, সেই পাহাড়ের ঢাল আর বরফ, এই দুটোর মাঝখানে যে ক্র্যাকগুলো তৈরি হয় না, এই ক্র্যাকগুলোকে বলা হয় বার্গসুন্ড, ঠিক আছে? তাহলে পাহাড়ের গায়ে আর বরফের মাঝখানে যে গ্যাপ তৈরি হয় তখন তাকে বলা হয় হচ্ছে বার্গসুন্ড। ক্রেভাসেস। ক্রেভাসেসটা কি? ক্রেভাসেসটা বলছে যে হিমবাহের উপর লম্বা ও গভীর যে ফাটল রয়েছে, তাহলে হিমবাহের উপরে যে লম্বা লম্বা গভীর যে ফাটল, তাহলে এটাকে কি বলছে? ক্রিভাস বলছে, ঠিক আছে? এটাকে কি বলছে? ক্রিভাস বলছে। আর এই ক্রিভাস গুলোর মধ্যে কিন্তু অনেক সময় কি হয়, যারা পর্বতারোহী তারা পা দেওয়ার ফলে সেখানে পড়ে যায় আর মারা যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এতক্ষণ ধরে বেশ কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে পরিচিত হলাম। এবারে আমরা দেখব হিমবাহের দ্বারা গঠিত কিছু ভূমিরূপ। প্রথমেই দেখে নিই, এই ছবিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে, বোঝানো হয়েছে। একটা হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর একটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে ক্ষয় আর সঞ্চয় এই দুটোর ফলে সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে ক্ষয় কাজের ফলে সৃষ্ট অনেকগুলো ভূমিরূপ রয়েছে, যেমন সার্ক, পিরামিড চূড়া, হিমসোপান, কর্তিত স্পার, ক্র্যাগ অ্যান্ড টেল, এরিটি, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ফিয়ার্ড, অনেকগুলো রয়েছে। এছাড়াও রয়েছে সঞ্চয় কাজের ফলে বেশ কিছু ভূমিরূপ, যেমন গ্রাবো রেখা আছে। এছাড়া রয়েছে, এখানে রয়েছে তোমার ড্রামলিন, আগামুখ, বহির্বিধৌত সমভূমি, বোল্ডার ক্লে, অ্যাস্কার, কেম, সোপান, ক্যাটল, নব, ভ্যালি ট্রেন, এই অনেকগুলো রয়েছে। তো আমরা কয়েকটা এখান থেকে আলোচনা করে নেব। তাহলে এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে এই ছবিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে কিন্তু ক্ষয় কাজের ফলে কিছু সৃষ্ট ভূমিরূপ, এগুলো সম্পর্কে যেমন ছবি সহকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানে কিন্তু রয়েছে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের ছবি সহকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ একটা মাস্টার ছবি হিসাবে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এরপরে চলে আসি এই অংশে, অর্থাৎ এবারে আমরা জানবো হিমবাহের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, সেটা ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে। তাহলে ক্ষয় কাজের ফলে কি কি সৃষ্ট ভূমিরূপ রয়েছে অলরেডি আমরা একটু বলে দিয়েছি। এবারে আমরা দেখে নেব এক এক করে। দেখো, যেমন এই অংশে এই ছবিটিকে দেখো, যেমন হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি কোনো একটা জায়গা ছোট্ট হাতল লাগানো চেয়ারের মতো হয়ে যায়, অর্থাৎ একটু গর্তের মতো হয়ে যায়, তাহলে সেই জায়গাটিকে বলা হবে সার্ক, ঠিক আছে? এবারে এই রকম জায়গা কি বলছে? সার্ক। এরকম যদি এই সার্কের, যদি দুটি সার্কের কাছাকাছি মিলে যায়
তাহলে একটা দেখবে এইরকম উঁচু জায়গা পাওয়া যাবে। আচ্ছা, তার মানে এখানে একটা সার্ক আছে, এখানে একটা সার্ক আছে, তাহলে দুদিকে দুটো সার্ক থাকলে পরে মাঝখানে জায়গাটা উঁচু অংশের সৃষ্টি করবে, যেটাকে আমরা কি বলছি, এরিটি। তাহলে দুটো সার্কের মাঝখানে একটা অংশকে কি বলছি আমরা, এরিটি। যদি 3 দিকে বা 4 দিকে এরকম সার্ক থাকে তাহলে মাঝখানের অংশটা কিরকম হয়ে যাবে, পিরামিড চূড়া। ঠিক আছে, তাহলে একটা কি হয়ে যাবে, পিরামিড চূড়ার মতো হয়ে যাবে। তাহলে এইদিকে একটা, আরেকটা যদি ওই দিকে থাকে তাহলে মাঝখানে অংশটা কিরকম হয়ে যাবে, পিরামিড চূড়ার মতো হয়ে যাবে, পিরামিড চূড়ার মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ছোট অংশকে বলছে সার্ক, আর দুটো বা 3টে সার্কের মাঝখানের অংশটা যে উঁচু হয়ে থাকে তাকে বলা হয় এরিটি, এবং চারদিকে সার্ক আছে আর মাঝখানে একটা পিরামিডের মতো অংশ যদি থাকে তাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। দেখো, ক্ষয়কাজের ফলে আরো বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন কর্তিত স্পার, ঝুলন্ত উপত্যকা, ইউ শেপড আকৃতির ভূমিরূপ। যেমন যদি নদী বা হিমবাহ যখন বয়ে আসে তখন যদি ইউ, ইংরাজি ইউ এর মতো ভূমিরূপের তৈরি করে তখন তাকে বলা হয় ইউ শেপড ভূমিরূপ। ঠিক আছে, এছাড়া এই ইউ শেপড ভূমিরূপের পরে যদি এই উচ্চ অংশ থেকে হিমবাহ নিচের দিকে নামে তখন এই জায়গাটা অনেকটা হ্যাঙ্গিং এর মতো মনে হয়, অর্থাৎ ঝুলে আছে এরকম মনে হয়, তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। এবারে কর্তিত স্পার। কর্তিত স্পার প্রথমে আগে দেখে নাও। এই যে পর্বতের যে বর্ধিতাংশ, পর্বতগুলো দূরের থেকে আমরা দেখলে না এইরকম এরকম দেখলে মনে হয়, পর্বতের এগুলোকে বর্ধিতাংশ বা স্পার বলা হয়। এই যে পর্বতের বর্ধিতাংশ বা স্পার যখন হিমবাহ প্রবাহিত হয় তখন কিন্তু এগুলো কেটে নিয়ে এগিয়ে যায়। এরকম, এই রকম এখানে যে স্পারগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, সেগুলো ভেঙে নিয়ে চলে গেছে। তাহলে যদি এই স্পারগুলো কেটে যায়, তাহলে এই স্পারগুলো যদি কেটে বেরিয়ে যায় তখন ওই কর্তিত স্পার, তাহলে ওই অংশটাকে কি বলবে, কর্তিত স্পার। অর্থাৎ পর্বতের যে বর্ধিতাংশ সেগুলো হিমবাহ কি করেছে, কেটে নিয়ে চলে গেছে, তাহলে ওই অংশটাকে বলবে হচ্ছে কর্তিত স্পার। দেখো, যখন পড়বে তখন কিন্তু ছবি সহকারে পড়বে, কারণ ছবি সহকারে যদি পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে। এবারে চলে আসি হ্যাঙ্গিং ভ্যালি, একটু আগেই দেখালাম। তাহলে এটা হচ্ছে ইউ শেপড ভ্যালি, আর এই ইউ শেপড ভ্যালির উপরের থেকে যখন হিমবাহ বা নদী নেমে আসে তখন এটা ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে, তখন তাকে বলা হয় এটা ঝুলন্ত উপত্যকা। এখানে দেখো পিরামিড চূড়া বা হর্ন যেটাকে বলছে, এই যে দেখো এইদিকে রয়েছে, আর মাঝখানটা কি আছে, পর্বতের মতো বা পিরামিডের মতো একটা চূড়া রয়েছে, তাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। নেক্সট, নুনাটক। দেখো নুনাটক কি না, পার্বত্য অঞ্চলের মধ্যে যদি কোনো পাহাড়ের উঁচু ভাগ বরফ মুক্ত হয়ে অবস্থান করে, অর্থাৎ নিচে বরফ রয়েছে কিন্তু উপরটা বরফ নেই, যদি এরকম কোনো কারণে হয়ে থাকে তখন তাকে কি বলবে, বার্গসুন্ড, সরি ওইটাকে বলছে নুনাটক। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি আমাদের হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ। এই হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপের মধ্যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এবারে আমরা দেখব সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গ্রাবরেখা। প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। দেখো এই গ্রাবরেখা বা মোরাইন্স, এই গ্রাবরেখা কি, এই যে হিমবাহ যখন বয়ে আসছে, এই যে নদী, এই হিমবাহে প্রচুর পরিমাণে নুড়ি কাকর বালি পাথর এগুলোকে কিন্তু নিয়ে আসে। যখন নুড়ি কাকর বালি পাথরকে নিয়ে আসে তখন এই নুড়ি কাকর বালি পাথরগুলো 3 দিকে জমা হয়, এক সাইডে জমা হয়, এক মাঝখানের দিকে জমা হয়, আর একটা হচ্ছে এই সাইডেও জমা হয়, তাহলে একটা আর সামনের দিকেও জমা হয়। তাহলে এই সাইডে যদি জমা হয় বা এই সাইডে জমা হয় তখন তাকে বলা হয় পার্শ্বগ্রাবরেখা, তাই না, পার্শ্বগ্রাবরেখা। আর যদি মাঝখানে জমা হয় তখন তাকে বলা হয় মধ্যগ্রাবরেখা। আর যদি
সেটা সামনের দিকে জমা হয়, এই সমস্ত জায়গায় জমা হয়, তখন তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। তাহলে পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা এবং প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে, এই গ্রাবরেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এইরকম তোমরা ছবি কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই ড্রয়িং করবে। এখানে আরেকটি ছবি দেওয়া হয়েছে ভালো করে বোঝানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখানটায় রয়েছে একটা গ্রাবরেখা, এখানে রয়েছে, এখানে রয়েছে। এই ছবিটা যদি বুঝতে সুবিধা হয় এটা দেখবে, আর আগেরটা যদি দেখে সুবিধাজনক মনে হয় আগেরটা দেখবে। চলো এবারে চলে আসি এই সঞ্চয় কাজের ফলে যেটা ভূমিরূপ, আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় ড্রামলিন। বলছে উল্টানো চামচের মতো বা এগ অফ বাস্কেট, অনেকগুলো ডিমের ঝুড়ির মতো। তাহলে ডিমের ঝুড়ি মানে কি? অনেক উঁচু উঁচু জায়গা। তাহলে দেখো এখানে যে উঁচু উঁচু জায়গাগুলো আছে তাকে দেখে মনে হচ্ছে ডিমের ঝুড়ি। তাহলে এটাকে বা উল্টানো নৌকা বা চামচের মতো দেখতে। তাহলে এইটাকে এইরকম ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। এটা কিভাবে সৃষ্টি হয় না, হিমবাহ যখন বরফের সাথে সাথে নিয়ে আসে নুড়ি কাকর বালি পাথর, সেটা সমতল ভূমির মধ্যে কিন্তু এই নুড়ি কাকর বালি পাথরগুলোকে নিয়ে এসে জমাট করে রেখে দেয়, যেটা দূরের থেকে দেখলে মনে হয় যে ডিম ভর্তি ঝুড়ি সেখানে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। তাই ওই রকম জায়গাকে বলা হয় ড্রামলিন বা এগ অফ বাস্কেট। এই যে সঞ্চয় কাজের ফলে দেখো অ্যাসকার তৈরি হয়। তাহলে নদীবাহিত নুড়ি কাকর আঁকাবাঁকা শৈলশিরা তাকে বলছে অ্যাসকার। তাহলে যখন হিমবাহ যখন আসে আর নুড়ি কাকর বালি পাথরে যদি একটা নদীর মতো সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে অ্যাসকার। এছাড়া রয়েছে নদী বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন, জলধারা দ্বারা বাহিত বালুকাময় সমভূমি। যদি এই নুড়ি কাকর বালি পাথর যখন নিয়ে আসে হিমবাহ, তখন সেটা যদি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আর সেই সমভূমিটা দেখে মনে হয় যে সেটা পাথরের সমভূমি, তখন তাকে বলা হচ্ছে নদী বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। আচ্ছা দেখো, তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম? আমরা জানলাম হিমবাহ কাকে বলে, হিমবাহ কি করে সৃষ্টি হয়েছে, তার গতিবেগ কি, এর কয়ভাবে ক্ষয় করে, ক্ষয় ও বহন, এই দুটো সম্পর্কে জানলাম। ক্ষয় কাজের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ, সঞ্চয় কাজের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ, এগুলো সম্পর্কে জানলাম। দেখো এখানে কিছু 1 নম্বরে, 2 নম্বরে ও 7 নম্বরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখবে। দেখো কিছু কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যাপ্টার থেকে যা বুঝতে পারলে সেটাকে প্রথমে আগে একবার দেখে নাও, বই খুলে আরেকবার দেখে নাও, পড়ো, ভিডিওটা দেখো, আবার পড়ো, ভিডিওটা দেখে নাও, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবে, কেমন? তাহলে এখানে কিছু প্রশ্ন থাকলো, ছোট প্রশ্ন। এরপরে এগুলো সব ছোট প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে কিছু 2 নম্বরের প্রশ্ন, যেমন হিমবাহের ক্ষয়কাজ ও নদীর ক্ষয়কাজের মধ্যে পার্থক্য, ঝুলন্ত উপত্যকা কি করে গঠিত হয়, এখানে পিরামিড চূড়া, নদী বিধৌত সমভূমি, এগুলো সম্পর্কে প্রশ্ন রয়েছে। আর কিছু রয়েছে, অর্থাৎ 2টো প্রশ্ন দিয়েছি শুধুমাত্র 7 নম্বরের, যেমন হিমবাহের ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ বিশ্লেষণ করো, আর এর ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করো, এটা বলেছি। ঠিক আছে, আরেকটা রয়েছে পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য, কার্যপদ্ধতি, ভূমিরূপ গঠনে এদের তুলনামূলকভাবে আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এখান থেকেই প্রশ্ন আসে। তো তোমরা খুব ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে চ্যাপ্টারটা, খুব সহজভাবে ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের সকলকে বলছি আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকো, তোমাদের খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট যে ভিডিও সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। ভিডিওগুলো দেখে কেমন লাগলো জানাবে, আর হ্যাঁ, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর তোমরা যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও চাও সেটা কিন্তু জানাবে। তাহলে আজকে এতটুকুই, সঙ্গে থেকো আর খুব ভালো থেকো, টাটা।